মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সমুদ্রতল থেকে 12,000 ফিট ওপরে ইয়ুমথাম বা 0 পয়েন্ট, বরফে ঘেরা এই জায়গাটা। প্রচুর টুরিস্ট চারিদিকে। কেউ বরফের উপর খেলছে, কেউ গড়াগড়ি খাচ্ছে, কেউ আবার বরফের বল বানিয়ে ছুটছে একে অন্যের দিকে। ঠান্ডায় প্রচণ্ড কাঁপুনি ধরেছিল মৌবনীদের। এক গাদা উলের জামা কাপড় পরে থাকা সত্ত্বেও ঠান্ডা যেন আটকানো যাচ্ছে না। শ্রেয়সীর আনন্দ হচ্ছে ভীষণ। এই প্রথম এরকম পাহাড়ি জায়গায় বরফ নিয়ে খেলার সুযোগ এসেছে ওর সামনে। ও তো প্রথমে শটান ঝাঁপ মারল বরফের মধ্যে, তারপর উঠে দাঁড়িয়ে বরফের বল বানিয়ে ছুঁড়ে দিল প্রয়াস আর মৌবনির দিকে। প্রয়াস বরফের উপর দিয়ে দৌড়ে ওর দিকে আসার সময় হাঁপিয়ে গিয়ে বসে পড়তে বাধ্য হলো। একটু পরে অবশ্য গ্লাভস থেকে ঝুড়ো ঝুড়ো বরফকুচি ঝেড়ে ফেলে উঠে দাঁড়িয়ে এক দলা বরফ ছুঁড়ে দিল শ্রেয়সীর দিকে। সমরবাবু অবশ্য বরফের মধ্যে যাননি, রাস্তায় গাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন। এত ঠান্ডা তার সইবে না। তার উপর প্রথমবার পাহাড়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে যখন গিয়েছিলেন, ফ্রস্ট বাইট হয়ে আঙুলের ডগা একদম নীল হয়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তার। মৌমনি প্রথমে ওদের সাথে খানিকটা হুটোপাটি করে নিজের মতো একটু এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো চারিদিকটা বড্ড বেশি ফাঁকা হয়ে গেছে, যেন ও একেবারে একা, চারিদিক একদম শুনশান। হঠাৎ শুনতে পেল মা ডাকছে, ওর ডাকনাম ধরে। মনটা হু হু করে উঠল মৌবনির। শেষ কয়েকটা দিন ধরে একেবারেই কথা হয়নি মায়ের সাথে। বেড়াতে আসার আগে মায়ের সাথে ঝামেলা হয়েছিল, হুট করে মাকে কিছু না জানিয়ে বেড়াতে যাওয়া ঠিক করায়। এক প্রকার ঝগড়া করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ও। তারপর থেকে আর কোনো কথা হয়নি ওর মায়ের সাথে। কয়েকবার ফোন করবে ভেবেও এড়িয়ে গেছে। এখন তো অনেকটা বড় হয়েছে, নিজের মতো ডিসিশন নিতেই পারে। মায়েরই উচিত ছিল ফোন করা। ওর মনে পড়ে যাচ্ছিল তিনজনের একসাথে হিমাচলে গিয়ে বরফে খেলার কথা। খুব ভয় পেয়ে যখন কান্নাকাটি করছিল, মা কোলের মধ্যে লুকিয়ে রেখেছিল ওকে। তারপর বরফের মধ্যে খেলা করছিল মায়ের সাথে। এখন আবার খুবই কান্না পাচ্ছিল মৌবনির। মনে হচ্ছিল ডাক ছেড়ে কাঁদে। তখনই প্রায় চিৎকারে সম্বিত ফিরে এলো ওর। বরফের মধ্যে পা আটকে পড়ে গেছে শ্রেয়সী, মাথা ঠুকে গেছে একটা পাথরে। ভাগ্য ভালো ফাটেনি। যন্ত্রণায় কুঁকড়ে গেছে শ্রেয়সীর মুখ। প্রয়াসের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে চিৎকার করে ডেকেছে মৌবনীকে। দুজনে মিলে যতটা পারে ধরাধরি করে কোনো মতে গাড়ির কাছে নিয়ে আসার চেষ্টা করল। খানিকটা আনার পর সমরবাবু আর ডেভিড দেখতে পেল ওদের। ডেভিড তারপর দৌড়ে এসে কাঁধে তুলে নিল শ্রেয়সীকে। তাড়াতাড়ি ওকে গাড়িতে তুলে নিয়ে চালিয়ে দিল গাড়ি। মৌবনির কোলে মাথা দিয়ে শুয়েছিল শ্রেয়সী। সমরবাবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনোভাবে অজিতবাবুকে কন্ট্যাক্ট করার, কিন্তু অতটা উপরে টাওয়ার নেই। কিছুক্ষণ পরে অবশ্য পাওয়া গেল তাকে। তিনি জানালেন এমনিতে লাচেনে খুব ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, কিন্তু ওনার চেনা একজন বাঙালি ডাক্তার আপাতত লাচেনে ছুটি কাটাতে এসেছেন, তার কাছে একবার নিয়ে যাওয়া যায়। তিনি চেক আপ করে যদি বোঝেন বাড়াবাড়ি কিছু, তবে রেফার করার ব্যবস্থা করতে হবে। মাথার একটা দিক ফুলে উঠেছিল শ্রেয়সীর। ওকে ঝাঁকুনি থেকে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা চালাচ্ছিল মৌবনী। ডেভিড অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে প্রায় 20 মিনিট আগে পৌঁছে দিল লাচেনে। ফোনে তাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। সে একদম ডাক্তারবাবুর হোটেলের সামনেই গাড়ি দাঁড় করালো। সেখানে অজিতবাবু আগে থেকে দাঁড়িয়েছিলেন। আরেকজন যিনি ছিলেন তিনিই বোধহয় ডাক্তারবাবু। সবাই মিলে ধরাধরি করে উপরে নিয়ে যাওয়া হলো শ্রেয়সীকে। ঘরের মধ্যে একটা সোফায় ওকে শুইয়ে দিয়ে চেক আপ শুরু করলেন ডাক্তারবাবু। টানা 10 মিনিট নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলল। প্রথমে চোখে আলো ফেলে, জিভ দেখে, স্টেথোস্কোপ দিয়ে দেখে, পালস, প্রেশার সমস্ত মেপে ডাক্তারবাবু জানালেন কনকাশন হয়নি, তাই ভয়ের কিছু নেই। তারপর প্রেসক্রিপশন বার করে খসখস করে কয়েকটা ওষুধ লিখে দিলেন। ডাক্তারবাবুর নামটাও জানার ফুরসত হয়নি ওদের। প্রেসক্রিপশনে দেখলো লেখা আছে ডক্টর অর্ঘ্যকমল দত্ত। অর্ঘ্যকমলবাবু বললেন কয়েকটা পেন কিলার লিখে দিলাম, আমার কাছেই আছে, আমি দিয়ে দিচ্ছি। সমরবাবু বললেন আপনার ফিজটা যদি বলেন।
তাতে অর্ঘ্যকমলবাবু বললেন, দূর মশাই, এখানে এসে বিপদে পড়েছেন, এইটুকুর জন্য আবার টাকা কিসে? এক কাজ করুন, আপনারা দুপুরে লাঞ্চ করে তারপর যান। ততক্ষণ শ্রেয়সীকে আমি অবজারভেশনে রাখতে পারবো। আজ আর কোথাও বেরোবেন না, আজ একদম বিশ্রাম। দুপুরে বেশ ভালো লাঞ্চ করে ঘরে ফিরল চারজনেই। অর্ঘ্যকমলবাবুকে ইনভাইট করে আসা হলো রাতে তাদের সাথে ডিনার করার জন্য। এই অর্ঘ্যকমলবাবু লম্বা, গায়ের রং বেশ চাপা, সুঠাম চেহারা, কাঁচা পাকা মেশানো চুল, দাড়ি, বয়স ওই 43-44। মুখের ওপর নাকের পাশে একটা গভীর দাগ আছে, মনে হয় কোনো ক্ষত থেকে। কলকাতায় ডাক্তার হিসেবে বেশ নামডাক আছে ওনার, এমনকি ক্ষমতাশালী মহলে বেশ সুনামও আছে। এই বয়সেই নিজের হাসপাতাল বানিয়েছেন। মাঝে মধ্যে টিভি ডিবেটে দেখতে পাওয়া যায় ওনাকে। এ হেন ডাক্তারকে বেশ ভালো লেগেছে শ্রেয়সী। খানিকটা রাত করে ওদের ঘরে এলেন অর্ঘ্যকমল। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল শ্রেয়সী। বাহ, গানটা তো বেশ ভালোই গাও তুমি। হঠাৎ অর্ঘ্যকমলের গলা শুনে চমকে ফিরে তাকায় শ্রেয়সী। আরে আপনি? আপনাকে তো ভালো করে ধন্যবাদটাই জানানো হয়নি, বলে শ্রেয়সী। তাহলে শরীর এখন অনেকটা ফিট, তাই তো? আজ রেস্ট নাও, কাল থেকে আবার ঘুরতে পারবে, বললেন ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়বে একটু পরে, তাড়াতাড়ি, বলে শ্রেয়সী। আমিও গান গাই জানো। তাই নাকি? আমার গান তো শুনলেন, আপনি শুনুন একটা, বলে শ্রেয়সী। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার নাগাল পেলে না। এই গানটা গেয়ে উঠলেন অর্ঘ্যকমল। শ্রেয়সীর মনে হলো দূরের পাহাড় থেকে ভেসে আসছে কণ্ঠস্বর, অদ্ভুত ভাঙা ভাঙা গলা। শ্রেয়সী মুচকি হেসে জিজ্ঞেস করে, কেউ নাগাল পায়নি বুঝি? বলেই একটু সামলে নিয়ে বলল, এ মা, আমি এরকম মজা করে ফেললাম, কখন যে কি বলে ফেলি নিজেরই খেয়াল থাকে না। অর্ঘ্যকমল গম্ভীরভাবে শ্রেয়সীর দিকে একটু এগিয়ে এসে বলল, মজা কোথায়, ঠিকই বলেছ, নাগাল আর পাচ্ছে কই। অন্ধকারের দিকে মুখ ঘুরে দাঁড়ালো শ্রেয়সী। অর্ঘ্যকমলবাবু জিজ্ঞেস করলেন, প্রেম করো? তোমাদেরই তো এখন বয়স। শ্রেয়সী অর্ঘ্যকমলের চোখে চোখ রেখে উত্তর দিল, না। তার মুখে চোখে অর্ঘ্যকমল দেখতে পেল বহু পুরনো, সকলের থেকে লুকিয়ে রাখা দুঃখ। এমন সময় হঠাৎ সেখানে মৌবুনি চলে আসা একটু ইতস্তত করে ঘরে ঢুকে এলো দুজন। বারান্দায় বেরিয়ে বেশ খানিকক্ষণ এদিক ওদিক হেঁটে বেড়ালো মৌবনি। এখন রাত 10টা। মনের ভেতরে তোলপাড় হচ্ছিল ওর। ওই একটা নম্বর বের করে বারবার তাকাচ্ছিল সেই দিকে, আবার দ্বিধা নিয়ে অফ করে নামিয়ে রাখছিল ফোনটা। আজ শ্রেয়সীর সাথে যেরকম হলো, সেটা তো হতে পারতো ওর সাথেও, বা আরো খারাপ কিছু। আর যদি কথা বলতে না পারে ও কোনোদিন? চিন্তা মাথায় জট পাকিয়ে উঠছিল, আর গলার কাছে কিরকম দলা পাকাচ্ছিল কিছু একটা। আর থাকতে না পেরে মাকে ফোন করলো মৌবনি। ওপাশে হ্যালো টা শুনে আর নিজেকে সামলে রাখতে পারল না। হাউ হাউ করে কেঁদে ফেলে জিজ্ঞেস করলো, কেমন আছো মা? মায়ের চোখও তখন ভিজে উঠেছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? মৌবনি মায়ের সাথে কথা শেষ করে একটু পরেই ঘরে ঢুকলো। ঢুকে দেখতে পেল প্রয়াস, অর্ঘ্যকমলবাবু আর শ্রেয়সী ব্যাগ থেকে লুডোর বোর্ড বের করে সাজিয়েছে। এসো মৌবনি, 4 জন হলেই খেলাটা শুরু করে দিই, ডাকেন অর্ঘ্যকমলবাবু। আরে শ্রেয়সীটাও না, আপনাকে এতক্ষণ আটকে রেখেছে, আপনার কাজ আছে নিশ্চয়ই, বলে মৌবনি। এমার না না, এরকম বেড়াতে এসে নির্ভেজাল আড্ডা দিতে পারবো ভাবতেই পারিনি। কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে এসবের আর সময় পাই না, বলেন ডাক্তারবাবু। দেখেছিস, আমার ঘাড়ে চাপাচ্ছিলি, ফিচকে হেসে বলে শ্রেয়সী। খেলা শুরুর খানিক পরেই বোর্ডে এগিয়ে যায় মৌবনি আর অর্ঘ্যকমলবাবু। শ্রেয়সীর ছক্কা আর পড়েই না, টুকটুক করে এগোচ্ছে প্রয়াসও।
তাও শ্রেয়সীর যা একখানা ঘুঁটি বেরোয় একটু পরেই সেটা কেটে নেন নর্গকমলবাবু। এই জন্য আমি লাল ঘুঁটি নিতে চেয়েছিলাম, ইচ্ছে করে আমায় হারানো হচ্ছে। অধৈর্য হয়ে বলে শ্রেয়সী। আরে চুপচাপ বসে আমাদের দেখে শেখ, বলে নিজের ঘুঁটি 5 ঘর এগিয়ে দেয় প্রয়াস। এটা কি করে হতে পারে? তোদেরই ভালোটা পড়বে, সবাই মিলে ষড়যন্ত্র করেছিস, কাঁদো কাঁদো গলায় বলে শ্রেয়সী। শ্রেয়সীর হাব ভাব দেখে সবাই হো হো করে হেসে ওঠে। তোকে লুডোয় হারিয়ে ভারী তো আমার লাভ রে, বলে প্রয়াস। খেলা আর একটু এগোতে বোঝা যায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে অর্ঘ্যকমলবাবু আর মৌবনির মধ্যে। প্রয়াস আর শ্রেয়সী তো তুলনায় অনেকটাই পিছিয়ে। আমি আর খেলবো না, এইবার বোর্ড উল্টে দেবো কিন্তু, বলে দিলাম, বলে শ্রেয়সী। তাড়াতাড়ি বোর্ডটা আড়াল করে মৌবনি আর প্রয়াস। তুস, আমি আর খেলবো না, বলে উঠে পড়ে শ্রেয়সী। তখনই ওর হাতটা ধরে ফেলেন অর্ঘ্যকমলবাবু। আরে তুমি না খেললে তো আর খেলারই মানে হয় না, এই শুনেই বসে পড়ে শ্রেয়সী। তাই দেখে মৌবনি হালকা চোখের ইশারা করে প্রয়াসকে। সেটা বুঝতে পেরে প্রয়াসের পিঠে কিল মারে শ্রেয়সী। এই একটা সন্ধেবেলায় এরকম সুন্দর কয়েকজন মানুষের সাথে মনটা ভরে ওঠে মৌবনির। এই পাহাড়ের কোলে ঠান্ডায়, বাইরে নিঝুম অন্ধকার, ঘরের মধ্যে 4 জন মানুষ, মানসিকভাবে যারা খুব কাছের হয়ে উঠেছে। নিজেকে ভীষণ নিরাপদ মনে হচ্ছে ওর। সমস্যা, খারাপ লাগাগুলো অনেক অনেক দূরে পড়ে আছে। এই মুহূর্তটা জড়িয়ে সব কিছু। রাত্রিবেলা আর হোটেলে ফিরে যান না অর্ঘ্যকমলবাবু, প্রয়াস আর সমরবাবুর সাথেই কাটিয়ে দেন রাতটা। পরের দিন ওদের যাওয়ার কথা ছিল লাচেন মোনাস্ট্রি। অর্ঘ্যকমলবাবুও ওদের সাথে যাবেন বললেন। এই মোনাস্ট্রিটার 200 বছর বয়স, কিন্তু বেশ ছিমছাম, সাধারণ অন্যান্য মোনাস্ট্রির মতোই। লোকজন যে খুব বেশি আসে তাও নয়, বেশ ফাঁকাই থাকে। তবে প্রার্থনার জায়গাটা ঢুকলেই কেমন গা ছমছম করে। আলো অন্ধকারে বিশাল বিশাল থাম আর প্রকাণ্ড একটা বৌদ্ধ মূর্তি মিলিয়ে বেশ ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। তার উপরে গম্ভীর স্বরে রেকর্ডিং বাজছে, ওম মণি পদ্মে হুম। তার পেছনে একটা ছোট ঘর মতো রয়েছে, সেখানেই প্রধান লামা ধ্যান করেন। তিনি একবার ধ্যানমগ্ন হলে কয়েক সপ্তাহ, কখনো কখনো মাস অবধি না কথা বলে, খাওয়া দাওয়া না করে থাকতে পারেন। সেই ঘরে তখন কারোর ঢোকার অনুমতি থাকে না। বাইরে লাগানো বড় বড় জব যন্ত্রগুলো ঘোরাচ্ছিল প্রয়াস। হঠাৎ চোখে পড়ল একটা আশ্চর্য লোক। সে আবার অ্যানালগ ক্যামেরায় ছবি তুলছে। লোকটার চুল আর গায়ের রং দেখে বোঝা যায় লোকটা বিদেশি। কিন্তু এরকম ক্যামেরা আবার রিল আজকাল আর পাওয়া যায় নাকি? পাওয়া গেলেও অনেক দাম হয়, হ্যাপাও অনেক বেশি। লোকটার সাথে আলাপ করার লোভ সামলাতে পারল না ও। এগিয়ে গিয়ে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম প্রয়াস। লোকটা হ্যান্ডশেক করে উত্তর দিল, আই এম উইলসন। লোকটা বেশ লম্বা আর খুবই রোগা। বেশ কিছুদিন ধরে গায়ের চামড়া রোদে পুড়েছে, সেটা বোঝা যাচ্ছে। এই ঠান্ডাতেও লোকটা শুধুই একটা শার্ট পরে আছে আর প্রচুর পকেটওয়ালা একটা বাদামি প্যান্ট। উস্কো খুস্কো সোনালি চুলদারির ওপর রোদের আলো ঝিকিমিকি করছে। পিঠে একটা রুকস্যাক। জুতোটা ধুলোয় ধূসরিত হয়ে নিজের আসল রং হারিয়েছে। কাঁধের ব্যাগের ভারে সে ঝুঁকে হাঁটছে। কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। উইলসন ভাঙা হিন্দি আর ইংরেজি মিশিয়ে কথা বলছিল। তার মা লেবানিজ, বাবা ইংরেজ। ইংল্যান্ডেই তার জন্ম আর বেড়ে ওঠা। বাবার অগাধ সম্পত্তি ছিল, টাকা পয়সার ভাবনা তাকে ভাবতে হয়নি কোনোদিন। এখন নিজের মতো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে। যা ছবি তোলে বিভিন্ন পত্রপত্রিকা বা সাইটে বেচে দেয়। তাতে যা টাকা পাওয়া যায় ওর দিব্যি চলে যায়। খুব সামান্য টাকায় ও ভারতের সাউথ থেকে ইস্টে চলে এসেছে। মাল বয়ে নিয়ে যাওয়া লরি, কখনো ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যাওয়া গাড়ি, এই সব চড়েই ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া বলতে কখনো মন্দিরের ভোগ, কখনো ধর্মশালা বা কোনো ধাবা। একবার নাকি বাসে টিকিট না পেয়ে পিছনে মালপত্র রাখার জায়গায় লুকিয়ে লুকিয়েও ট্রাভেল করছে। নর্থ ইস্টের দিকটা ঘুরে এখন সিকিমে ঢুকেছে। প্রয়াস বাঙালি শুনে বলল,
এরপরে বাংলায় যাওয়ার ইচ্ছে আছে ওর। এইবার রিল ক্যামেরার রহস্যটা জিজ্ঞেস করলো প্রয়াস। তাতে ও বলল, আজকাল বেশিরভাগ যারা ঘুরে তারা ব্লগার, একটা ছোট ক্যামেরায় ভিডিও করছে ব্যাস, না হলে ডিজিটাল ক্যামেরায় সব সেট করে ছবি তুলছে। এসব তো যে কেউ করতে পারে, কিন্তু আসল মজা তো এই ক্যামেরাতে ছবি তুলে। ছবি কেমন হলো বোঝার উপায় নেই, অনেকগুলো ছবি একেবারে তুলে নেওয়াও সম্ভব নয়, আর ছবির ফ্লেভার আসে এই ধরনের ক্যামেরাতে। সবটাই নির্ভর করে ক্যামেরা কীরকম তার উপর নয়, বরং ফটোগ্রাফারের স্কিলের ওপর। আর এই ছবিগুলোকে নিয়ে গিয়ে ওয়াশ করা, এতে ছবির সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়। ডিজিটাল ক্যামেরায় ইচ্ছে হলেই ছবি ডিলিট করে দেওয়া যায়, ছবি এবং তার পিছনের গল্প সব শেষ হয়ে যায়। কিন্তু কখনো শুনেছো রিলে তোলা ছবি ওয়াশ করে কেউ ফেলে দিচ্ছে? আচ্ছা, রিল তো শেষ হয়ে যায়, এত রিল পান কোথা থেকে? প্রশ্ন করে প্রয়াস। সেই জন্যই ব্যাগে সবসময় 15-20টা রিল নিয়ে ঘুরি। তবে আলোয় এক্সপোজ হলেই সব গেল, তাই সাবধানে চলাফেরা করতে হয়। খানিকটা সিঁড়ি দিয়ে উঠে এসে এই হাঁপিয়ে পড়ে মোনাস্ট্রির চাতালে বসে পড়ে বলে উইলসন, অ্যালপস বা স্ক্যান্ডিনেভিয়ান মাউন্টেন রেঞ্জ দুর্গম আর সুন্দর, কিন্তু হিমালয়ের আকর্ষণটাই আলাদা। এই জিনিস ছবিতে ধরে রাখতে পারা একটা বিশাল প্রাপ্তি। সবটা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস। সে বলে, আমার একটা ছবি তুলে দেবেন? উইলসন বলে, নিশ্চয়ই দেব, বাট বিফোর দ্যাট, হু ইজ দিস বিউটিফুল লেডি উইথ ইউ? প্রয়াস ঘাড় ঘুরিয়ে দেখে পাশেই দাঁড়িয়ে আছে মৌবনি। প্রয়াস অল্প হেসে বলে, ও হলো মৌবনি। মৌবনি উইলসনকে জিজ্ঞেস করে, আপনি কি ফটোগ্রাফি নিয়ে খুবই ইন্টারেস্টেড? উইলসন বলে, হ্যাঁ ওই আর কি। আমি কি আপনার ছবি তুলতে পারি? মানে আপনার মুখটা আসলে পোর্ট্রেটের কাজের জন্য ভীষণই ফ্যাসিনেটিং। মৌবনি খুবই অবাক হয়, প্রথমবার ওকে কেউ এরকম কথা বলল। ইতিমধ্যেই উইলসন ওর একটা ছবি তুলে নেয়, নিয়ে বলে, আপনাকে কোন ঠিকানায় ছবিটি পাঠাতে পারি? নিজের হোমস্টের নামটা বলে মৌবনি বলে, এখানে তো আমি বেড়াতে এসেছি, আপনি বরং অজিতবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, লাচেনে ওনার একটা অ্যান্টিকের দোকান আছে। না, আমি সময়ের মধ্যে প্রিন্ট করিয়ে আপনার কাছে দিয়ে আসবো ছবিগুলো। হঠাৎ ঘন মেঘে চারিদিকটা ঢেকে যায়, তার সাথে শুরু হয় ঠান্ডা হাওয়া। ওদের মনে হয় এবার গাড়ির দিকে যাওয়া উচিত। যাওয়ার পথে দেখতে পায় শ্রেয়সী আর অর্ঘ্যকমলবাবু একসাথে গল্প করতে করতে গাড়ির দিকে হাঁটা দিয়েছেন। প্রয়াসের দিকে তাকিয়ে নিজকে হাসি হাসে মৌবনি। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।